MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এতদিন পর্যন্ত হয়তো মোহাম্মদ ইউনূসরা ভেবেছিলেন যে নমাজ ধরে যে মৌরসি পাটটা তারা সাজিয়ে বসেছিল, অর্থাৎ যেভাবে বাংলাদেশের অরাজকতার আঁচ কোথাও গিয়ে আমাদের বাংলায় অর্থাৎ এপার বাংলায় এসে পড়ছিল, ভারতে তার আঁচ পড়ছিল। কারণ যেভাবে অনুপ্রবেশ হচ্ছিল, যেভাবে অনুপ্রবেশ আজকের দিনে পর্যন্ত হয়েছে, আমরা দেখেছি কোচবিহারের দিনহাটায় একসঙ্গে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এবং এই জায়গাগুলো যে এতটা দীর্ঘ একটা এলাকা, সেখানে কাঁটাতার ছিল না, কিন্তু এবার তো সেই কাঁটাতারটা পড়বে এবং খুব তাড়াতাড়ি পড়বে। কারণ এটা আমরা একেবারে বিপদকালীন একটা জায়গা থেকে রেড অ্যালার্ট হয়ে গিয়েছে যেন, সেরকমভাবেই সেই ব্যবস্থাটা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছিল জমি দিন রাজ্যকে। তারপর কোনো একটা অনীহা ছিল, সেটা যে কোনো অনীহাই হয়ে থাকুক, ভোট ব্যাংকের জন্য অনীহা হয়ে থাকুক বা অন্য কোনো রাজনৈতিক ফায়দা, সমস্ত বিষয়গুলোকে আপাতত কাটানো গিয়েছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার এসেছিলেন, তারপর একটা ধমকের পর রাতারাতি সীমান্ত সুরক্ষার সুরাহা পাওয়া গিয়েছে। এবার বাংলাদেশ করবেটা কি? বাংলাদেশের যা অবস্থা, ভাঁড়ে মা ভবানী, কোনো একেবারে তাদের যেদিক থেকেই দেখতে যায় সেদিক থেকেই তাদের একেবারে তলা দিতে গিয়ে ঠেকেছে সমস্ত কিছু। তাদের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে। তাদের সরকারি কর্মচারীরা যেভাবে আমরা দেখেছি, সচিবালয় পর্যন্ত যে সচিবরা সরকারটাকে চালান, যে সচিবালয়ের কর্মীরা সরকারটাকে চালান, তারা একেবারে দরজা বন্ধ করে দিয়েছেন, কোলাপসেবল গেটে তালা লাগিয়ে দিয়েছেন। তারপর সেখানে বিদ্যুতের যে কানেকশন, সেই কানেকশনটা কেটে দিয়ে তারা সমস্ত বিদ্যুৎহীনভাবে রেখে দিয়ে চলে গিয়েছেন। আমরা কাজ করব না, এই ভয়ঙ্কর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করুন, নয়তো বাংলাদেশের কোনো কর্মী কাজ করবেন না সরকারি জায়গায়। এবং এই জায়গা থেকে বাংলাদেশের অরাজকতার পর অরাজকতার নতুন উদাহরণ আমরা দেখেছি। উদাহরণগুলো তৈরি করেছেন মোহাম্মদ ইউনূস এবং তার বাহিনী। 9 মাস ধরে সেই ইনিংস খেলছেন এবং তারপরেও দ্বিতীয় ইনিংসের খেলার একটা তারা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা যতই আকাশকুসুম স্বপ্ন হোক না কেন, এবং সেই জায়গা থেকে আজকে ভারতের যে অবস্থা, সেই অবস্থা এবং অবস্থান কাঁটাতার নিয়ে এরপর বাংলাদেশের কি হতে চলেছে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য, দেখুন ঠিক কি হতে পারে। ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो। জাতীয় সুরক্ষার স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি, যাতে এখানকার অনুপ্রবেশকারী বন্ধ হয়। পরশুদিনকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সভা থেকে অমিত শাহজি হুঙ্কার দিয়েছে যে অপারেশন সিন্দুরের পরে এবার মিশন বাংলা। Eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. আমরা বরাবরই দেখতাম যে অনুপ্রবেশের ঘটনাটা ঘটছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় লোকজন আসছে, কিন্তু সেইটা আরও বেড়েছে যবে থেকে আমরা এই 9 মাসের ইউনূস সরকার দেখছি। আমরা দেখেছিলাম যবে থেকে ইউনূস সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, ততদিন থেকে বিশেষ সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে আমরা যদি সেখানকার সংখ্যালঘুদের কথা বলি, হিন্দুরা, তারা একেবারে আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোয় দাঁড়িয়ে রয়েছেন যে একটু যদি জায়গা পান তাহলে আমাদের দেশে ঢুকে যাবেন। তো তারা ঢুকতে পারেননি, কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা এই প্রিয়া খাতুনদের মতো লোকজন, যারা আজাদ মালিকদের মতো লোকজন, যারা প্রথমে বাংলাদেশি
নাগরিক হয়ে পাকিস্তানি ভোটাররা, পাকিস্তানি নাগরিকরা ঢুকে আসে, তো সেই রকম লোকগুলোকে আটকানোর জন্য এই কাঁটা তারটাই একমাত্র বিষয় যেটা আটকানো যায়। বারবার অনেক রকম রাজনীতি চলেছে, কিন্তু সেগুলোকে আটকানো যায় একমাত্র কাঁটা তার দিয়ে। এবং সেই জায়গা থেকে কাঁটা তার বিহীন কতটা সীমান্ত রয়েছে এবং কাঁটা তার যুক্ত কতটা সীমান্ত রয়েছে দুই বাংলার মধ্যে, সেটা আপনাদের একটু বোঝা দরকার। সেই জন্য আমরা গ্রাফিক্যালি সেটা বোঝাচ্ছি। দু বাংলা সীমান্ত, মোট সীমান্ত রয়েছে 217 কিলোমিটার, কাঁটা তারহীন সীমান্ত প্রায় 550 কিলোমিটার। এবং এই যে 550 কিলোমিটার সীমান্ত, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই জায়গা থেকে এবার যদি এইখানে এই কাঁটা তার চলে আসে, যেটা দুদেশের সীমানাকে একেবারে নির্দিষ্ট করে দেবে কাঁটা তারের মধ্যে দিয়ে, তাহলে এই অনুপ্রবেশকারীদের সমস্যা হবে। বাংলাদেশের যে সমস্ত সিন্ডিকেট চলছে, বাংলাদেশের যে সমস্ত অনুপ্রবেশকারীদের দালালরা, যারা এই অনুপ্রবেশকারীদের নিয়ে এসে কাঁটাতার বিহীন যে জায়গাটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি পোরাস বর্ডার, সেই বর্ডার দিয়ে যখন ঢুকিয়ে দেবে, তারপর তাদের মাধ্যমে আরও বাংলাদেশি তারা এসে কাজকর্ম করে খাবে। তারা শুধুমাত্র বাংলায় থাকবে না, বাংলাকে করিডোর করে তারা আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছেয়ে যাবে। এবং আমরা যেটা দেখেছি, বারবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে বলা হয়েছে যে এবার কিন্তু পূর্ব ভারতের, বিশেষ করে বাংলাকে, এই বার্তা বারবার দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে, বাংলাকে এবার সজাগ হতে হবে। অনুপ্রবেশের অনেক ঘটনা ঘটছে বারবার এবং বহু রোহিঙ্গা ঢুকছে। সেই জায়গা থেকে বাংলাকে যতই বলা হয়েছে তাতে কিন্তু কর্ণপাত করা হয়নি এতদিন পর্যন্ত। আমরা জানি না, একটা হুঙ্কার আমরা শুনেছিলাম বটে, অমিত হুঙ্কার, অমিত শাহর হুঙ্কার। তিনি ধমক দিয়েছিলেন রীতিমতো, যে যেভাবে এতদিন ধরে রাজ্যের কাছে বলা হয়েছে, জমি চাওয়া হয়েছে যাতে বিএসএফকে হস্তান্তর করা হয়, যাতে কাঁটা তার দেওয়া যায়, কিন্তু এতদিন পর্যন্ত দেওয়া হয়নি। তারপর রাতারাতি এবার এই সিদ্ধান্ত মন্ত্রিসভার তরফ থেকে, যেখানে নেওয়া হয়েছে মমতা মন্ত্রিসভার তরফ থেকে, এবং 1400 একরের বেশি জমি বিএসএফকে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোন ধমক, কি বললেন অমিত শাহ এসে রবিবার, আরও একবার শোনাই আপনাদের, যাতে আমাদের মনে থাকে যে ধমকটা কি ছিল আর কেনই বা এত তাড়াতাড়ি ভুল বদলে হঠাৎ করে এই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে বাধ্য হলো রাজ্য। আগে শুনুন অমিত শাহ কি বললেন। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। যেটা আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি, গতকাল যে মন্ত্রিসভার তরফ থেকে, রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সুপারিশ, যে আমরা 1400 একরের বেশি জমি বিএসএফকে দেবো এবং তারপরে যতটুকু থাকবে সেটাও খুব তাড়াতাড়ি হস্তান্তর হবে, অধিগ্রহণ হবে, সে কথাও বলেছে। কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে বহুদিন ধরে আমরা এই লাস্ট যে 21শে জুলাই দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী বড়ই সহৃদয়, এই যারা বাংলাদেশের থেকে যারা এদেশে আসার কথা ভাবেন বা আমাদের এ বাংলা এসে দরজায় কড়া নাড়েন, তাদের জন্য তিনি দরজা খুলে দিতে সবসময় প্রস্তুত, তিনি সেটা বলেওছেন। তারপর আবার বিভিন্ন সময় বলেছেন যে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে সীমান্তবর্তী লাগোয়া যে সমস্ত সীমান্তবর্তী জেলা, সেই সমস্ত জেলায় আমাদের পুলিশের এসপিরা যথেষ্ট কাজকর্ম করছে, তো যথেষ্ট সজাগ থাকছি, তো দেখবেন আবার বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে। তো যাই হোক, যেভাবেই হোক, ধমকে হোক, চমকে হোক, যেভাবেই হোক, কেন্দ্র আপাতত রাজ্যের থেকে এই জায়গাটা অন্তত বার করে আনতে পেরেছে যে না, কাঁটাতার তো দিতেই হবে। এবং সেই জায়গা থেকে কাঁটাতার দেওয়ার জন্য কতটা মুশকিলে পড়তে পারে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে করে আমাদের আলোচনাটা বিশেষভাবে গতি পাবে। আমরা আজকে যাদের পেয়ে গিয়েছি তাদের সঙ্গে একটু আলাপটা সেরে নিই। আমাদের সঙ্গে এসে পৌঁছবেন, কথা বলবেন, আমাদের এখানেই এই ডিবেট টেবিলেই আসবেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, কিছুক্ষণের মধ্যে। কিন্তু এই মুহূর্তে এসেছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রয়েছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক, এবং সেই সঙ্গে মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বিএলপি, বাংলাদেশ লেবার পার্টি। আমরা তাকেও পেয়ে গিয়েছি, বাকিদেরকেও কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি। কিন্তু প্রথমেই আমি আসবো একটু কাজী মাসুম আক্তারের কাছে। আমরা যে বাংলাদেশকে এখন দেখতে পাচ্ছি, তাকে সোনার বাংলা আর বলা যায় না, তাকে দেশ 10 একার
মধ্যনিশ্চয় একার র দেশের বাংলাদেশ বলা যায়, হিংসার বাংলাদেশ বলা যায়। সেই হিংসার বাংলাদেশে একদিকে নৈরাজ্য, অন্যদিকে অর্থনীতি একেবারে তলানিতে। তাতে যাও বা অনুপ্রবেশ ঘটিয়ে কিছু মানুষ করে কমে খাচ্ছিল, এখন তো সেটাও আর হবে না। তাহলে এই বাংলাদেশ কি হতে চলেছে? এবার কি ভিক্ষা করবে? দেখুন, একটা জাতি যখন অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ হয়, সেই কৃতজ্ঞতার অন্ধগলিতে জাতির অবক্ষয় ঘটে, এটা পাপের নিধন ঘটে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা মনে পড়ে, ঠিক আছে হাসিনাকে ভালো লাগেনি, কিন্তু মুজিবুর রহমান একটা দেশের, যাকে জাতির জনক বলা হয়, একটা দেশ তৈরি করলেন যিনি। এক বুক রক্তের নদী পেরিয়ে কি ভয়ঙ্কর অন্ধকারের মধ্য থেকে আলো ফুটিয়েছিলেন তিনি। তার স্ট্যাচু, তার উপরে যখন টয়লেট হয়েছিল, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তার স্ট্যাচুর উপরে প্রকাশ্যে মূত্রত্যাগ, তখন আমি বলেছিলাম, আমি তখন তাকিয়েছিলাম বারে বারে ওই নোবেল জয়ী ইউনূসের দিকে। ওয়েট অ্যান্ড সি, আপনি দেখুন, অপেক্ষা করুন। যারা এত অকৃতজ্ঞ হতে পারে, এত উশৃঙ্খল হতে পারে, অমানবিক হতে পারে, আপনাকে তার খেসারত আর কিছুদিন পর দিতে হবে। পাকিস্তানে দেখছেন না, একজন প্রধানমন্ত্রী হচ্ছে, তারপর তাকে মেরে ফেলা হচ্ছে, যে ক্ষমতা থেকে সরে যাচ্ছে। বাংলাদেশেও কেউ সেরকম মানে যেরকম পাকিস্তানে আমরা দেখে থাকি ফুল টার্ম কেউ কমপ্লিট করতে পারে না, বাংলাদেশেও খানিকটা সেরকমই আমরা বারবার দেখতে পাই অনেকটাই। এবং সেটাই মনে হচ্ছে পরম্পরা হয়ে দাঁড়াবে আর কি। কারণ পাকিস্তান খুব ভালো লেগে গেছে না, খুব ভালোবাসাবাসি, যারা 25 লক্ষ লোককে মারে, কয়েক লক্ষ বাংলাদেশি মহিলার ইজ্জতহানি করে, তারা কত ভালো, ধর্মটা খালি এক, কত ভালো একটা জাতি হতে পারে। এই মাত্র কিছু বছর আগে যারা এত লোক প্রাণ দিল, যাদের হানাদার বাহিনী, হায়না বাহিনী যাদেরকে এত নৃশংসতা করলো, মানে কত দ্রুত ভুলে যেতে পারে। এখন সবার আগে গিয়ে বৈঠকটাও তাদের সঙ্গে গিয়েই করে এসেছেন। একদম, আমি তো সেটাই বলতে চাইছি, মানে এরকম দেখা যায়, জানেন তো, যে দেশ তাদের বাঁচানোর জন্য, তাদের স্বাধীনতার জন্য, আপনারা বারে বারে বলেছেন, আমি যা রিপিট করছি মাত্র, কত হাজার সেনাবাহিনী ভারতের মরেছিল, কত আত্মত্যাগ। সেই ভারতকে সাহায্য করতে যারাই খুনি, যারাই ধর্ষক, যারাই পাপী, হত্যাকারী, হিংস্র, বর্বর, জানোয়ার, তাদের সাথে বন্ধুত্ব করছে ওই একই লোক। আমি পরিষ্কার করে বলছি, আচ্ছা এই ভারতবর্ষে যারা ঢুকেছে, এই পশ্চিমবঙ্গ দিয়ে বা ওই আসাম ত্রিপুরা দিয়ে যারা ঢুকেছে, তারাই তো গেছে গুজরাটে, তারাই তো গেছে মহারাষ্ট্র, দিল্লি, তারাই তো গেছে দিল্লিতে কাজ করছে। আজকে যাদেরকে ধরে 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 ওই বের করার চেষ্টা হচ্ছে, তাদের এন্ট্রি রুট কোনটা, ঢুকেছে কোনটা দিয়ে। আপনাকে, আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইছি যে ঢুকে গেল, গণহারে ঢুকে গেল, আমি শুধু দেখছি মাম্মি, এটা হলো কেন? বিএসএফ খারাপ আছে, বিএসএফ খারাপ, তার প্রমাণ দিন কোথায় কোথায় বিএসএফ ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই যে বর্ডারটা ঘেরা হচ্ছে বলছে, এত বিলম্ব কেন? এতদিন ধরে জমি দেওয়া হয়নি। এখানেই তো প্রশ্ন, নাকি ভোট ব্যাংক হারানোর ভয়? যারা নিজের দেশে বসে এই পাপকর্ম করতে পারে, তার পরের দেশে কি করতে পারে? ঠিক, আমরা এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বিএলপি, বাংলাদেশ লেবার পার্টি, তার একটা বক্তব্য আমরা নেব। কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আপনাদের সংস্কারের একটা বিশেষ ভূমিকা রয়েছে বাংলাদেশে, আপনারা সংস্কারমুখী, সংস্কারের স্বপ্ন দেখেন, তার জন্য নির্বাচনকে থামিয়ে দেওয়ার কথাও ভাবেন। তো কি, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ফারুক সাহেব, যে এরপর কি, আর কত সংস্কার করবেন, আর কত সংস্কার বাকি আছে? মানুষ তো কিছু নিজের মত জানাক। এই মানুষগুলো যারা এখন না খেতে পেয়ে রয়েছে বাংলাদেশের কি হতে চলেছে আপনিও সম্ভবত জানেন না, ইউনূস সাহেব তো জানেন নাই। কি হবে বাংলাদেশের এরপর, আর কত সংস্কার করবেন? ধন্যবাদ দিদি আপনাকে, আমাকে এই মুহূর্তে আমাকে সংযোগ করার জন্য, এবং যারা শুনছেন এবং যারা আমাদের বিজ্ঞ প্যানেল আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে সংস্কার, আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে এই মুহূর্তে যে সংস্কারের প্রয়োজনীয়তা মনে করতেছে, সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, আন্তর্জাতিক মানের নির্বাচন। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে চেষ্টা করতেছে, কিন্তু তার যে চেষ্টা, সেই চেষ্টাটা সফলতা আমরা যখন দেখতে পাবো যে একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু আসলে নির্বাচনের ক্ষেত্রে 5ই আগস্টের পূর্বে যে একক আধিপত্য এবং
এককভাবে যে দেশ পরিচালনা করছে সে ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। কথায় কথায় চলে আসে, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি, কিন্তু বিভিন্ন সময় এই বাংলাদেশের জনগণকে নিয়ে খেলা খেলছে এবং বিভিন্ন সময় বাংলাদেশের উপরে এমন কিছু হস্তক্ষেপ আসছে, সেই হস্তক্ষেপের কারণে আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছে তারা দিকবিদিক হয়ে গেছে। তাদের হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না কোনটার পর কোনটা সংস্কার করবে। তো আমরা যারা রাজনীতিতে দীর্ঘ 1.5 যুগ ধরে রাজনীতির রাজপথে আছি, আমাদের প্রত্যাশা যে মানুষ জনগণ ভোট দিতে পারে না, সেই ভোটের জন্য যে ধরনের সংস্কার দরকার সেই সংস্কার হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার এবং পুলিশকে সংস্কার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে বলছেন পুলিশকে সংস্কার করতে হবে, আইনকে সংস্কার করতে হবে। আপনাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দুদিন আগে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা শহর রাজধানী সেখানকার এমন আইন কানুনের পরিস্থিতি হয়েছে যে সেখানে মানে চিটিংবাজি থেকে শুরু করে পিকপকেট মানে পকেটমারি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে বলতে হচ্ছে এরকম ভাবে করা যাবে না। তাহলে আইন কানুন নিয়ে আপনারা যত কম বলেন ততই ভালো নয় কি? ওরা রিকশায় যেতে পারে কি মোবাইলটা হাতে নিয়ে? আপনাদের তো সবকিছু চিন্তাই হয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা মানে কিন্তু আপনাদের দিক থেকে যদি দেখেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এমন ছিনতাই হচ্ছে, এতে তো আমাকে আসলে নামতে হচ্ছে। ভাবুন একবার, এই দেশে আবার নাকি আইন শৃঙ্খলা আছে, আপনি সেই আইন শৃঙ্খলা সংস্কারের কথা বলছেন। যেতে পারবেন কি? একটা মোবাইল হাতে দিয়ে রিকশা করে যাবেন ঢাকার রাস্তায় কি যেতে পারবেন? দীর্ঘ 15টা বছর বাংলাদেশে যে আধিপত্য এবং একক ব্যক্তির যে অন্যায় অত্যাচার চলছে, গুম খুন চলছে, এখানে বাংলাদেশে শুধু এই মুহূর্তে 5ই আগস্ট যে সব পালিয়ে গেছে আওয়ামী লীগের সেটা না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার ক্ষেত্রে তো কোনো চেষ্টাই আর সফল হচ্ছে না। যেদিকে দিতে যাচ্ছেন সেখানেই তো বালির বাঁধ হয়ে খসে পড়ছে সবটা, ধসে যাচ্ছে সবটা। এরপর তো বাস্তবটা মানুন, আমাদের দেশে কাঁটাতার যদি বসে যায় সবটাই, তাহলে তো আপনাদের আর কোথাও গিয়ে পা দেওয়ার জায়গা থাকবে না। এই চেষ্টা আপনারা না করে বরং মেনে নিন যে ভারত আপনাদের সঙ্গে যতক্ষণ আছে আপনারা আছেন, ভারতের সঙ্গে যত শত্রুতা করবেন আপনারা আপনাদের যতটুকু উন্নয়নের হর্ষের মাথার টিকিটা পর্যন্ত পাবেন না। আপনি কি বলছেন? আপনাকে একটু বলি, আপনি একটু জল খান। আপনাকে একটু বলি যে কাঁটাতারের রাজি কেন্দ্র কত চেয়েছে আর রাজ্য কত দিয়েছে, এই পরিসংখ্যানটা দেখুন। আপনার একটু ভয় করতে পারে, আপনার একটু ভয় হবে ফারুক সাহেব। আপনি আপনার দেশের প্রশাসন, আপনার অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টাকে বলুন যে কাঁটাতার বসিয়ে দিচ্ছে ভারত, কি হবে এরপর? ইউনূস সরকার যেভাবে আন্তর্জাতিক মানে যেটা চেষ্টা করতেছে, একটি বাংলাদেশের এই চেষ্টা 9 মাস ধরে হচ্ছে দাদা, 9 মাস। এই বাধাটা হচ্ছে ওই যে আপনাদের এই চেষ্টার বোধহয় কোনো শেষ নেই। আপনি একটু আপনারা বলছিলেন ভারতকেও আপনি প্রথমে আপনি যখন বললেন তখন ভারতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন। ভারত নাকি আপনাদের নাগরিকদের নিয়ে খেলা করেছে। ভারতকে নিয়ে তো বলতে গিয়ে আপনাদের মুখ্য উপদেষ্টা তাকেও বলতে হয় ভারত এত বড় একটা ইকোনমি, এরকম উন্নয়নশীল দেশ, তারা যদি আমাদের পাশে থাকে আমরা তো তাকে নিয়ে দৌড়বই, শুধুমাত্র সহাবস্থানের প্রয়োজন। তাকে গিয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে হয়েছে। একবার আমরা বলি কাঁটাতারে রাজি হয়েছে কেন্দ্র এবং কত চেয়েছে, কতটা জমি চেয়েছে। 1505 একর জমি চেয়েছে কেন্দ্র। 1505 একরে কাঁটাতার 291 কিলোমিটার, রাজ্য কত দিচ্ছে 1412 একর জমি এবং তাতে 1412 একরে কাঁটাতার 268 কিলোমিটার। বাকি যে 93 একর জমি দ্রুত অধিগ্রহণ হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য অশনি সংকেত। বিশ্বাস করুন অশনি সংকেত বলছি, কারণ এই জায়গায় যদি তারা তো এতদিন ধরে গরুর ল্যাজ ধরে হোক বা মানুষকে সিন্ডিকেট তৈরি করে, অনুপ্রবেশকারীদের সিন্ডিকেট তৈরি করে প্রথমে দালালকে এজেন্টকে ঢুকিয়ে দিয়ে তারপর তাদের মাধ্যমে এই বাংলা দিয়েই যে কাঁটাতারহীন জায়গাগুলো রয়েছে তার মধ্যে দিয়ে লোকজনকে ঢুকিয়ে হোক, আজকে 16 জন, কালকে 10 জন, তার আগের দিন 25 জন, এরকমভাবে আমরা দেখতে পেয়েছি বারবার এসেছে, আসছেও। যতদিন না কাঁটাতার বসবে এটা হবে, কিন্তু বসবে এবং তাতেই বাংলাদেশের মাথা ব্যথা হচ্ছে। আমরা এবার একটু আজিজুলদার কাছে আসবো। আজিজুল বিশ্বাস অধ্যাপক মানুষ, আপনার কাছে আসি। যে বাংলাদেশকে আমরা দেখছি এখন যে অবস্থা,
এই 9 মাস ধরে শুধুই অবক্ষয় দেখেছি, যতই সংস্কারের কথা বলুক ফারুক সাহেবরা, কিন্তু শুধুই অবক্ষয় দেখছি। এবার যদি কাঁটাতারটাও বসে যায়, এবার একদিকে আমরা দেখছি কি রফতানি বন্ধ হয়ে গিয়েছে, ভারতের দুটো পোর্ট ছাড়া, দুটো বন্দর ছাড়া স্থলপথে রফতানি হচ্ছে না, তাহলে এবার কি বাটি হাতে দাঁড়াতে হবে বাংলাদেশকে? বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন কেমন দেশ যদি বলতে হয় তাহলে বলতে হবে সার্বিকভাবে একটা নৈরাজ্যের দেশ বাংলাদেশ। ঠিক 1 বছর এখনো হয়নি সম্ভবত, 5ই আগস্ট আসতে এখন দেরি আছে। 9 মাসের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে আশা করেছিল যে অন্ততপক্ষে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার অবশ্য দায়িত্বশীল সরকার নয়, এবং আমি মনে করি যে কোনো দেশের স্থিরতা এবং তার উন্নয়ন নির্ভর করে একটা দায়িত্বশীল সরকারের, এবং সেই দায়িত্বশীল সরকার হওয়া উচিত বিভিন্ন যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছিলে, একটা শুনছিলাম, সংস্কার করতে গেলে যদি আমি মনে করি যে আগামী দিনে নির্বাচন, সেখানকার অন্যতম রাজনৈতিক দল শাসক ছিলেন, হাসিনা বাদেও তো আওয়ামী লীগ আছে, মানে এইটা যদি হয় যে হাসিনা ইকুয়াল টু আওয়ামী লীগ, তাহলে ভুল কথা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, এবং এখনও আমি বিভিন্ন আন্তর্জাতিক যে মিডিয়ার যে বক্তব্য সেখান থেকে যেটা উঠে আসছে, আওয়ামী লীগের এখনও সেখানে জনভিত্তি রয়েছে। এবং দাদা আপনি এটা বলছেন আওয়ামী লীগের কেউ যদি মানে তাদের যে ইস্তেহার দিতে যায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ইস্তেহার দেওয়া যাবে না, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাহলে এখানে গণতন্ত্র আছে, এখানে কিসের সংস্কার? এক্স্যাক্টলি তাই। যেভাবে ওই যে দায়িত্বশীল সরকার গঠনে সেই দেশের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, তবেই একটা সফল নির্বাচন হবে, এবং সেই সফল নির্বাচনের পর যে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, সেই সরকারটা যদি সম্ভব হয় তবেই আভ্যন্তরীণ সংস্কার এবং রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় সুরক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটা দায়বদ্ধতা, একটা আবহ তৈরি হতে পারে। এই মুহূর্তে বিগত 9 মাস ধরে দেখেছি ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে একটা বাতাবরণ রয়েছে দীর্ঘকাল ধরে, সেই 1971 সাল থেকে। অনেকটা সময় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ চালায়নি, খালেদা জিয়ার সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে খুব একটা অবনতি এসেছিল, তা কিন্তু নয়। কিন্তু বিগত 9 মাসে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে, সেটা আগামী দিনে কোন পথে বাংলাদেশের অর্থনীতি প্রবাহিত হবে সেটা এখন থেকে আমরা বুঝতে পারছি। এই বস্ত্রশিল্প বলি, সেখানকার অপরাধ প্রবণতা বলি, সমস্ত ক্ষেত্রে। সুতরাং বাংলাদেশকে ঠিক করতে হবে প্রতিবেশী দেশ এবং অভিভাবক দেশ। আমি তো বলবো বাংলাদেশের, ভারতবর্ষ বাংলাদেশের কাছে অনেকটা জন্মদাতার ভূমিকা এবং অন্নদাতার ভূমিকা, এই যে দুটো ভূমিকা, এই দুটো ভূমিকাকে অস্বীকার করার যে এই দুটো ভূমিকাকে অস্বীকার করার যে মানে পরিণাম, সেই পরিণাম কিন্তু ভুগতে হবে বাংলাদেশকে। এই জায়গাটা যতদিন না বাংলাদেশ বুঝবে, ততদিন কিন্তু বাংলাদেশের মানুষের, বিশেষ করে সেখানকার 17 কোটি মানুষ যারা কি সবাই ওই প্রফেসর ইউনূস সরকারকে সমর্থন করছে, তা কিন্তু নয়। ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের জনমনে একটা ব্যাপক বিক্ষোভ তৈরি হচ্ছে, সেখানকার মূল্যবৃদ্ধি থেকে শুরু করে এই বিষয়গুলো বিভিন্ন সময় বলা হচ্ছে যাতে ভুয়ো ইউনূস, ভুয়ো সরকার, এই সমস্ত স্লোগান উঠছে সেখানে দেশ থেকে, সেই সমস্ত কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আমি অন্য একটা চ্যানেলে সেদিন ছিল, বাংলাদেশের একজন ছিলেন 7 মাস আগে, সেই আমার কো প্যানেলিস্ট হিসেবে তার যা বক্তব্য ছিল 180 ডিগ্রি ঘুরিয়ে গিয়ে তার অন্য অবস্থা। এই যে একটা পরিবর্তন, এটাই কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কি রকম। মানুষের মন একদমই যেদিন তারা এনেছিল এই সরকারকে, আর এখন যে অবস্থা একদমই তা নয়। বা হাসি মুখে আজকে একটু আগে আমি একটা তাদের প্রথম শ্রেণীর একটা দৈনিক পড়ছিলাম, তারা বলছে যে সেখানকার নাগরিক যে একটা নতুন দল তৈরি করেছে, সেই দলের একজন বলছেন যে প্রধান উপদেষ্টা তো কিছু করেন না, শুধু কথা শোনেন, তারপর একটা হাসি দেন, তারপর বলেন পরে দেখা হবে, অর্থাৎ কোনো সমাধান তার কাছে নেই। আমি একবার আয়েশা জামান শিমু, আওয়ামী লীগ নেত্রী, তার কাছে আসবো, তারপর আমি সজলদার কাছে আসবো। যেহেতু আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল, আমি প্রথমেই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করব, সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, ডিসেম্বরে বিএনপি হোক বা জামায়াত হোক, তারা প্রত্যেকেই বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আর সেখানে আপনাদের কি অবস্থান, আওয়ামী লীগের কি অবস্থান, আর আওয়ামী লীগ কিভাবে এগিয়ে যাবে? আপনাদের তো ইস্তেহারটুকুও দিতে দেওয়া হয় না, নানা রকমভাবে আমরা প্রত্যেক সময় দেখি, খবরে পাই যে কিভাবে আওয়ামী লীগ করার অপরাধে আটকানো হচ্ছে মানুষকে, কোথাও গিয়ে আহত করে দেওয়া হচ্ছে। এটা কিভাবে আটকানো যাবে? এই জায়গা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কি করবে নির্বাচনের জন্য?
ধন্যবাদ দিদি। আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের যে নির্বাচনী যে অবস্থা, আমার কাছে মনে হচ্ছে এটা এখনো পরিবেশ তৈরি হয়নি। কেন দিন দিন অবস্থা কিন্তু অবনতি হচ্ছে। আপনারা হয়তো বা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ মাঠে নেই, ঠিক আছে, আওয়ামী লীগের কার্যক্রম ওনারা বন্ধ করেছেন, আওয়ামী লীগের তারাও ঝটিকা মিছিল করছে বা বিভিন্ন জায়গা থেকে ওরা কিন্তু জানান দিচ্ছে যে হ্যাঁ আমরা আছি। কিন্তু তার বাইরেও আওয়ামী লীগ যতই চুপ থাকুক, যাই করুক না কেন, ওনারা যেটা চুপ করানোর জন্য করেছেন, এখন এনসিপি, বিএনপি, জামাত 3 গ্রুপ প্রতিদিন মারামারি হচ্ছে। এই যে একটা অসুস্থ পরিবেশ বাংলাদেশের, আমার তো মনেই হচ্ছে না যে এটা নির্বাচনের জন্য উপযোগী একটা পরিবেশ, যে এখানে নির্বাচনটা হবে কিভাবে, কেউ তো কাউকে মানছে না। এবং আপনারা দেখেন কিনা আমি জানি না, চাঁদাবাজি, ব্যাপক হারে চাঁদাবাজি, গরুর বাজার থেকে গরু সহ লুট হয়ে যাচ্ছে, মানুষ কিডন্যাপ হয়ে যাচ্ছে, কি এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির সাথে আমরা আসলে অভ্যস্ত না। আর বিগত 15 বছর কত কথা বলেছে যে আওয়ামী লীগ গুম করেছে, হত্যা করেছে, তারা চিৎকারের উপর ছিল। কিন্তু আজকে এসে দেখেন বাংলাদেশের পরিস্থিতি কোথায় নিয়ে তারা দাঁড় করিয়েছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, স্বাধীন পতাকা, অথচ সেখানে জামাতের নিবন্ধনটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, আওয়ামী লীগের কার্যক্রমটা টোটালি বন্ধ করে দিচ্ছেন। কেন? কয়েকটা ছেলে গিয়ে সেখানে বলতেছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। কারা? আওয়ামী লীগের জুলাইতে হত্যা করেছে, অথচ সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যেটাকে বলা হচ্ছে সেটা তো আসলে বৈষম্য বিরোধী ছিল না, সেটা ছিল কোটা আন্দোলন নিয়ে প্রথম তারা মাঠে নেমেছে, সেটা আপনারা সবাই দেখেছেন। তো কোটা আন্দোলনের পরে আস্তে আস্তে এটা কোথায় আসলো? বৈষম্য। এখন ওরা যা করতেছে এটা কি আসলে বৈষম্যর মধ্যে পড়ে? সার্জিস আলম যারা আপনার জিএম কাদরের বাড়ির মধ্যে লুটপাট করলো, ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, তারা এখন অ্যারেস্ট হয় নাই। আমার প্রশ্ন, অপরাধী তো অপরাধী, আমি আগামীতে করবো না, এটা তো কোনো কথা না। এক্ষেত্রে সংস্কারটা কোথায় আমরা এদেশে থেকে অন্তত বুঝতে পারছি না। আমি সজলদার কাছে আসবো। সজলদা, যে কথা আমরা শুনলাম, যেভাবে সার্জিস আলমকে নিয়েও বললেন আওয়ামী লীগ নেত্রী আয়েশা জামান শিমু, এবং সেই সঙ্গে সার্বিকভাবে যা চলছে, সেখানে আইনের সংস্কার, সেখানে অর্থনৈতিক সংস্কার, এই কথাগুলো তো মিউজিয়ামে রাখার বিষয়। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আজকে অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি কি বলেছেন একবার শোনাবো। এই যে এই কাঁটা তার দেওয়া, এবং কাঁটা তার দেওয়ার পেছনে শাহের হুঙ্কার, ধমক কিসের জন্য? রাতারাতি হঠাৎ করে আমাদের মমতা মন্ত্রিসভার দরদ হলো, বা দরদটা কোথাও গিয়ে ঢাকা দিতে হলো, এবং শেষ পর্যন্ত কাঁটা তার দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো। এই বিষয় নিয়ে কি বলছেন অগ্নিমিত্রা, শুনুন। মুখ্যমন্ত্রী অমিত শাহজি আর মোদিজিকে প্রচন্ড ভয় পান, সেই কারণেই আপনি 1 মাস ধরে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলছে চিহ্নিত করুন যারা যারা অনুপ্রবেশকারী, যারা যারা পাকিস্তানি, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আটক করে, তাদেরকে করুন, মানে পাঠান ফেরত। এখানে আমরা কোনো মুভমেন্ট দেখতে পেলাম না। হঠাৎ করে যেদিনকে অমিত শাহজি আসছেন, সেই রাত্রে যেদিনকে এলেন উনি, সেই সকাল থেকে আমরা ধরপাকড় শুরু দেখলাম। কেন? এতদিন ধরে কানে কিলিয়ে কিলিয়ে আমরা বলেছি জমি দিন, প্রায় 400 কিলোমিটার ফেন্সিং হয়নি, খালি পড়ে রয়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। উনি কি জানেন না? উনি সবই জানেন। সুতরাং অন্তত অমিত শাহজির ভয়ে যে উনি জমিটা কিছুটা দিতে শুরু করেছেন, এই আমাদের ভাগ্যই ভালো। অগ্নিমিত্রা পল, সজলবাবু একটা কথা বলেছেন আজকেই, তাঁর রিয়াকশনই আমরা পেয়েছি, যে এতদিন ধরে ধরপাকড় হচ্ছিল না। যবে থেকে 29 তারিখ প্রধানমন্ত্রী আসবেন, তারপরে 31 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তার ঠিক আগে আগে ধরপাকড় শুরু হলো। তার 1 সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী বললেন সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোতে এসপিরা কাজ করছে, তো শুধুমাত্র বিএসএফের ঘাড়ে সবকিছু ছেড়ে দিচ্ছে না, তো পেট্রোলিংয়ে যাচ্ছে, তো এই সমস্ত কথাগুলো বলতে হয়েছে, এবং তারই রেশ পাওয়া গেল অগ্নিমিত্রার গলায়। এইটা নিয়ে আপনি কি বলবেন? এই যে 21শে জুলাই দেখেছিলাম যে যারা খারাপ অবস্থায় থাকবে আমাদের কাছে যদি এসে কখনো করা নাড়ে, তাহলে আমরা দরজা খুলে দেবো, তারপর এখন হঠাৎ করে ভুল বদল, এটা নিয়ে কি বলবেন? এটা অনেকটা মরণকালে হরিনাম। তো আমার কোনো আপত্তি নেই, লেট বেটার দ্যান নেভার। এতে অনেক ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর ভারতবর্ষের ইন্টারনাল পরিস্থিতি নিয়ে আমি আন্তর্জাতিকভাবে যারা বসে আছেন, অন্য রাষ্ট্রের যারা বসে আছেন, তাদের সামনে খুব একটা কথা বলতে রাজি নয়, কিন্তু এটা বলতে পারি যে দুটো বাংলারই, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ এই মুহূর্তে। কারণ দুই বাংলাতেই একটা অরাজক সিচুয়েশন চলছে। 5ই আগস্ট আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে
শেখ হাসিনার সরকারের পতন বা পলায়ন, যেটাই বলুন, সেটা আমরা দেখেছি। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশ মানে দুজন মানুষের মধ্যে রাজনীতিকে আবর্তিত হতে দেখতে। একটা হচ্ছেন শেখ হাসিনা, আর একটা হচ্ছেন খালেদা জিয়া। শেখ হাসিনার শেষ নির্বাচন হয়তো অতটা শান্তিপূর্ণ হয়নি। আমরা ভাবি শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রো ভারতীয়, এটাই ছিল তার সবচেয়ে বড় পাপ। কিন্তু আমি দেখেছিলাম জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ক্ষেত্রে। কিন্তু যত দিন যাচ্ছে আমি এখন বুঝতে পারছি যে শেখ হাসিনার জনভিত্তি ওখানে কিন্তু আরো দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। ওখানকার মানুষ এখন ভাবছে ছেড়ে দেবা কেঁদে বাঁচে। এই বিপ্লব যে কত বড় ভুল ছিল, বিপ্লব হয়নি, র্যাডিক্যাল ইসলামিক যে দখলদারি, সেই দখলদারি দিয়ে আর যাই হোক দেশ চালানো যায় না। বাংলাদেশের থেকে অনেক বেশি মুসলিম ভারতবর্ষে, অনেক গুণ বেশি মুসলিম ভারতবর্ষে থাকেন, এবং ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমস্ত সম্প্রদায়ের মুসলিমরাও কিন্তু একে অপরের সঙ্গে মিলিতভাবে থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটাই কিছু জামাতি, কিছু উগ্রবাদী যারা বলেছিল, আনসারুল্লাহ নাকি যারা বলেছিল ভারতবর্ষ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, এই দিন, আজকে তাদের অবস্থা কোথায়? আমরা দেখতাম যে 4-5 জন লোক বলেছিল আমরা হেঁটে হেঁটে গিয়ে কলকাতা দখল করে নেব। ঠিক, হ্যাঁ, এই পাকিস্তানের পেদানি খাওয়ার পর সেই লোকগুলোর ছবি আর আমরা কখনো দেখতে পাইনি। তারা কোথায় গেছে আমি বলতে পারবো না। আমি একটাই জিনিস বলতে পারি যে বাংলাদেশ গেট ওয়েল সুন, আপনারা ভালো থাকুন, কারণ আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না থাকে নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে, নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে। আর রইল বাকি কাঁটা তারের বেড়া, সেটা সম্পূর্ণই আমার দেশের বিষয়। সেখানে অন্য দেশের মানুষ যখন বসে আছেন আমরা আলোচনা করতে চাই না, কিন্তু এটাও ঠিক যারা ওখানে বসে আছেন তারাও এটা জেনে রাখুন, ভারতবর্ষ আপনার যেমন খুশি তেমন করব, ঢুকে পড়বো যখন তখন, যেখানে যাব সেখানকার খাবো, সেখানকার পড়বো, আর সেখানে বিষটা ছড়িয়ে চলে আসবো, এটা কিন্তু ভারতবর্ষে, আজকের ভারতবর্ষে আর সম্ভব আর চলে আসতেও তো পারবে না যারা এসেছে। না না সজল বাবু, একটা কথা এই প্রাসঙ্গিক আমি আপনাকে বলি, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ যদি পেটের দায়েও আসতো আমার তাতেও আপত্তি ছিল না, কিন্তু দখল করতে আসবো ভারতবর্ষকে। দেখুন, ভারতবর্ষ একটা এমন দেশ, আমি রামকে কোনো হিন্দু মুসলমানের প্রতিভূ বলে বলছি না, ভারতবর্ষ একটা এমন দেশ, তখন হয়তো সব ভারতটাই এক ছিল, যে আমরা রাজা রামচন্দ্র সোনার লঙ্কা দখল করেছিলেন, কিন্তু সেই দখলকৃত লঙ্কাকে তিনি ভোগ করেননি, একদম তিনি কিন্তু তার দেশেই আবার ফিরে এসেছিলেন। আরে 1971 সালে যখন এই যে ভারতবর্ষের এই যে স্বভাব তৈরি হয়েছিল, তখন কি আলাদা করে ধর্ম নিরিখে তা করা হয়েছিল? তা তো নয়। ভারত কখনো চায়নি বাংলাদেশ দখল করতে। বাংলাদেশ তৈরি করে জন্ম দিয়ে সেখান থেকে আমরা চলে এসেছিলাম, বলেছিলাম তোমরা ভালো করে বাঁচো, তোমরা একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করো, সেইটা তারা রাখতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। আজকে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা 2.0, 3.0, 6, 10 যা খুশি করুক, কিন্তু তারা রাখতে পারিনি, এটা তাদের ব্যর্থতা। আর সেই দিক থেকে আমার খুব অদ্ভুত লেগেছিল, একজন মানুষকে আমরা দেখেছিলাম, রিজভী, বিএনপির যিনি একজন বরিষ্ঠ নেতা, সিনিয়র নেতা, তিনি বলেছিলেন একমাত্র বাংলায় একজন মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগে আমাদের সঙ্গে একটুখানি ভালো ব্যবহার করতেন, এখন তিনিও আমাদের সঙ্গে তেমন ভালো ব্যবহার করছেন না, এটা তিনি বলেছিলেন। তার রাগ হয়েছিল, তিনি ভারতের শাড়ি টাড়ি পুড়িয়েছিলেন। একটা কথা বলি, দেশ চালাতে না পলিটিশিয়ানেরই প্রয়োজন হয়। দেশ চালাতে গেলে যারা বোঝেন, শুধু অন্ধ ধর্ম নিয়ে থাকলে দেশ চালানো যায় না। কিন্তু মানুষের রুটি রুজি দিতে পারলে, মানুষের পেটে ভাত, শিক্ষা এগুলো দিতে পারলে, মানুষ কোনো এই যে চুরি ছিনতাই ঢাকায় নাকি মোবাইল নিয়ে হাঁটা যায় না, এই অবস্থা কেন আসবে? এই অবস্থা আসবে না। কিন্তু যদি শুধু অন্ধ ধর্মান্ধ হয়ে যাই আমরা, তাহলে সে দেশ চলে না, ক্লাব চালানো যায় না, তো দেশ চালাবে কেমন করে? এই যে যারা চালাচ্ছে আমরা এতগুলো কথা বলছি, আপনি শুনছেন, আপনার সত্যি মনে হয় আপনি যে জায়গা থেকে বসে রয়েছেন বাংলাদেশে এখন এই 9 মাস পরে অরাজক বাংলাদেশে কোন রকম ভাবে গণতন্ত্র আনা সম্ভব? কিভাবে সম্ভব?
ছোট করে জিজ্ঞাসা করলাম, ছোট করে উত্তর দেবেন। ধন্যবাদ। কিন্তু আপনারা আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সবসময় প্রতিবেশী সুলভ আচরণ আমরা প্রত্যাশা করি, কিন্তু আপনারা ওই যে বলেন, আপনারা যদি বলতেন না বলতেন চীনে গিয়ে যে সেভেন সিস্টার্স আর চিকেন স্নেক রয়েছে, তাহলে তো আপনাদের সঙ্গে আমাদের এভাবে বলতে হতো না। ওনারা প্রতিবেশী সুলভ আচরণ যে ভালো আপনি যে এক্সপেক্ট করেন সেটা 5ই আগস্ট থেকে আর মনে ছিল না, এখন আবার মনে পড়ছে। ওনারা যে আমাদের ভালো প্রতিবেশী হিসেবে দেখতে চান এটা এতদিন মনে ছিল, কিন্তু এখন মনে তার কারণে জলিল প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে সেক্টর কমান্ডার হিসাবে তখন কিন্তু গ্রেফতার হয়েছিল। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই, এতদিন ধরে কি হলো ফারুক সাহেব? যা হয়েছিল হয়েছিল, 9 মাস তো কম কিছু নয়, কম সময় নয়। এতদিন ধরে কি হলো? শুধু অরাজকতা, শুধু নৈরাজ্য, শুধু আধার। যে আচরণটা দেশের মানুষের কাছে কি বলবেন আপনারা? আপনারা দল করেন না, আপনারা এই দলের এই মুখ্য উপদেষ্টাকে সমর্থন করেন, কোথায় গিয়ে বলবেন না আপনি আবার এবার নিপাত যান? ভবিষ্যতে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে একটি নির্বাচনের মাধ্যমে। প্রতিষ্ঠা পাবে কবে পাবে জানি না। আপনাদের স্বাধীনতা 2.0 আমরা দেখার জন্য বসে আছিলাম, দেখে নিয়েছি, এবার 3.0 কবে দেখবো জানি না। একবার আমরা আসবো আজিজুল হক, 30 সেকেন্ডস, আমি তারপর কাজী মাসুম আক্তারের কাছেও আসবো। আজিজুল হক। হ্যাঁ, আমি আর একবারও বলেছি যে সকল আমাদের দেশে এরকম ঘটতে পারে যে একটা রাজনৈতিক দল তাকে বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন, সেই নির্বাচনকে মেনেই নেবে না ভারতবাসী, কারণ গণতন্ত্র আমাদের শেকড়ে রয়েছে। বাংলাদেশও ভারতীয় উপমহাদেশের একটা, আমরা আশা করেছিলাম যে 1971 সালের পরে ভারতবর্ষের সহযোগিতায় যে বাংলাদেশ তৈরি হলো সেটা গণতন্ত্রের পথ ধরে চলবে, কিন্তু নানান আমরা ঘাত প্রতিঘাত দেখেছি, সামরিক শাসন দেখেছি, আবারও কিন্তু একটা ভ্রুকুটি কিন্তু আমরা সামনে লক্ষ্য করছি। হয়তো বা আবার বাংলাদেশে সামরিক শাসন জারি হলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না, যে কোনো সময় হতে পারে, কারণ একটা ব্যর্থ সরকার, যে সরকারের দায়ী ছিল মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যে এই যে হাসিনা সরকারের বিরুদ্ধে এসে স্বৈরাচারী তকমা দেওয়া, সেইখান থেকে বেরিয়ে এসে নিজেদেরকে প্রমাণ করতে হতো, তা না করে একটা এনজিও সরকার, একটা এনজিও পরিচালনাকারী কয়েক দল কিছু মানুষ মিলে একটা দেশের সরকার চালাচ্ছে। সেই সরকারের উচিত ছিল যারা স্টেক হোল্ডার, দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুডিশিয়াল বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি বা অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদেরকে কনফিডেন্সে আনা, বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে কনফিডেন্সে আনা, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার দিয়ে আর যাই হোক একটা লাইন দেখুন, ভারতবর্ষ বাংলাদেশে যদি আজ গণতন্ত্র সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটা সামরিক সরকারের প্রয়োজন আছে। সেই সম্ভাবনা সামরিক সরকার না থাকলে আপনি নিরপেক্ষ এবং প্রকৃত পক্ষে ভোট, এটাই আপনি করতে পারবেন না। ভোটের পরিবেশিত তৈরি হয়। কাজী মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন তিনি বায়াসড, সেইটা কখনোই হবে না, কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা যদি আসতো, যথেষ্ট চেষ্টা করতেছে এবং তার যে পালন দিয়ে এটা বাংলাদেশে এই মুহূর্তে একটা শান্তি এবং শান্তির শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রধানমন্ত্রীকে শেষে মেরে দিচ্ছে। বাংলাদেশে ওই জিয়াউর রহমানরা উত্থান ঘটেছিল, ওই বঙ্গবন্ধুদের মেরে দিয়েছিল, সামরিক উত্থান ঘটবে আর গণতান্ত্রিক সরকারকে মেরে দেবে, এটা হচ্ছে দেশপ্রেমিকতার লক্ষণ। আমি মূল কথা আসছি, আমি ইউনূস সাহেবের কথা বলছি, ওরা নাকি সংস্কার সাধন করছে, নীরবে নিভৃতে সংস্কার সাধন। ওটা কীরকম সংস্কার? নৈরাজ্যবাদের উত্থানটা কি সংস্কার সাধন? বাংলাদেশ নৈরাজ্যবাদের উত্থান ঘটছে, যত দিন যাচ্ছে তত নৈরাজ্য বাড়ছে, অগণতান্ত্রিকতা বাড়ছে, কারণ আওয়ামী লীগের মতো দলটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওটা কি সংস্কার সাধন? আর ধর্মতন্ত্রের বিকাশ ঘটছে, ওটা কি সংস্কার সাধন? আসলে নীরবে তিলে তিলে একটা পয়জন দিয়ে বাংলাদেশের যে স্বাভাবিক মুক্ত চিন্তা গণতন্ত্র সেই ধ্বংস করে ইউনূস সাহেব দেখছেন যে তিনি কি করে টিকে থাকবেন। বিএনপি এবং জামাতের লড়াইয়ের মধ্যেখানে উনি অঙ্ক করছেন আমার অস্তিত্ব কতটা থাকবে, অত পালাতে হবে কিনা। আমি একটা গুরুত্বপূর্ণ ভয়ের জায়গা বলছি বিশাখা, আমি একটা গুরুত্বপূর্ণ ভয়ের জায়গা বলছি। আচ্ছা, ওপার থেকে যে অনুপ্রবেশকারীরা এপারে ঢুকছে, খুব ইন্টারেস্টিং, তারা কিন্তু এপারে এসে, সজলদা একটু মন্দির, তারা কিন্তু এপারে এসে এই বাঙালি মুসলমানদের সাথে, বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালির সাথে গুলিয়ে যাচ্ছে, এবং তারা একসাথে, কেউ মহারাষ্ট্রে
কেউ দিল্লিতে, কেউ গুজরাটে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে এই বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু তাদের সাথে মিশে চলে যাচ্ছে। এবার এরা তো কেউ শরণার্থী নয়, এরা তো অনুপ্রবেশকারী। এবার তখন ওই গুজরাট থেকে দাঁড়াচ্ছে, মহারাষ্ট্র থেকে দাঁড়াচ্ছে, বাহাদুর হচ্ছে, আক্রান্ত হচ্ছে, এবং তারপর বিজেপি আবার তাদের নিজেদের নাগরিককেই নিচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। বাংলাদেশ নিজেদের নাগরিকদের তারা অস্বীকার করে। তাদের যখন এক সেকেন্ড বিএসএফ যখন বলছে বিজেপি নিয়ে যাও নিজের নাগরিককে, সেখানে বিজেপি বলছে না না নিতে পারবো না, আমাদের কাছে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা আমাদের নাগরিককেই স্বীকার করি না। এটাই এই মুহূর্তে বাংলাদেশ। সেখানে যখন আমাদের দেশে কাঁটাতার হয়ে এক সেকেন্ড তখন যখন কাঁটাতার বসে যাচ্ছে এবং বাংলাদেশ যখন অশনি সংকেত দেখছে, তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। বিশেষ করে এই মোহাম্মদ ইউনূস এবং তার অন্যান্য যারা আহ্বায়ক রয়েছে, সমন্বয়ক রয়েছে এবং অন্যান্য উপদেষ্টা, তারা কি করবেন আগামী দিনে, তাদের কি ভবিষ্যৎ হবে? বাংলাদেশ ভবিষ্যৎ তো ছেড়েই দিলাম বাংলাদেশের, কিন্তু তাদের কি ভবিষ্যৎ হবে এটা কিন্তু তাদের এখন থেকেই ভাবা উচিত। এরপর তাদেরকেও পালাতে হবে না তো কি হবে, কি অপেক্ষা করছে তাদের জন্য? এই প্রশ্নটা রেখে আজকে আমাদের ডিবেট এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। যারা ভার্চুয়ালি ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। একটা বিরতির পর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH